ক্রিস্টালের যে এই ল্যাটিস পয়েন্ট সেপারেশন বা ল্যাটিস প্লেন সেপারেশনের কথা আমরা পড়ে এলাম, সেই ভ্যালুগুলো কেমন হয় বিভিন্ন ক্রিস্টালের ক্ষেত্রে। তারপর যে বিভিন্ন রকম স্ট্রাকচারের কথা পড়ে এলাম, সিম্পল কিউবিক স্ট্রাকচার, বডি সেন্টার কিউবিক স্ট্রাকচার। তো কোনো ক্রিস্টালের মধ্যে কি ধরনের স্ট্রাকচার ফলোড হয় সেইগুলোকে এক্সপেরিমেন্টালি প্রুভ করার জন্য এই পার্টিকুলার টেকনিকটা ফলো করা হয়। হ্যাঁ, এটাকে এক্স রে ডিফ্রাকশন টেকনিক বলা হয়। তো দেখো কিরকম ভাবে সেইটা করা যায়। এটা ফার্স্ট ইন্ট্রোডিউস দি টেকনিক. In order to explore the crystal structure, we require waves that interact with atoms and have wavelength comparable with the interatomic spacing in the crystal. নামটা শুনে বুঝতে পারছো যে we are talking about diffraction. ডিফ্লেকশন যদি পেতে হয় তাহলে স্লিটের ডাইমেনশন বা অপেক স্পেসের ডাইমেনশনটা শুড বি কম্পারেবল টু দি ওয়েভলেন্থ অফ লাইট। বা কথাটাকে ঘুরিয়ে বলতে পারি যে যেরকম স্লিটে বা ওপেক স্পেসের মধ্যে আমরা ডিফ্লেকশন দেখতে চাইছি, সেখানে যদি মানে ডিফ্লেকশনটাকে ভিজুয়ালাইজ করতে হয় আমাদের এমন একটা ওয়েভলেন্থ ইউজ করতে হবে যেটা কি না কম্পারেবল টু দ্যাট ডাইমেনশন, টু দি ডাইমেনশন অফ দি স্লিট। এখন একটা ক্রিস্টালের মধ্যে যে এই অ্যাটম গুলো আছে বা ল্যাটিস পয়েন্ট গুলো রয়েছে, এইগুলো বেসিক্যালি ওপেক স্পেস হিসাবে কাজ করে। আর দুটো ল্যাটিস পয়েন্ট বা দুটো অ্যাটমের মধ্যে যে সেপারেশন, সেই সেপারেশনটা স্লিট হিসাবে কাজ করে। সেই সেপারেশনটা স্লিট হিসাবে কাজ করে। আমরা আগে দেখে এসেছি আমরা আগে দেখে এসেছি যে একটা জাস্ট মিনিট, হ্যাঁ আমরা আগে দেখে এসেছি যে একটা ক্রিস্টালে যে ল্যাটিস প্লেন সেপারেশন বা ল্যাটিস পয়েন্ট সেপারেশন, সেইগুলোর অর্ডার অফ ম্যাগনিটিউডটা 1 অ্যাংস্ট্রম, 1 অ্যাংস্ট্রম, 2 অ্যাংস্ট্রম এইরকম অর্ডারে। সুতরাং আমরা যদি এই ক্রিস্টালের মধ্যে ডিফ্লেকশন ফেনোমেননটাকে অবজার্ভ করতে চাই, আমাদেরকে এমন একটা ওয়েভ ইউজ করতে হবে যার ওয়েভ লেন্থটা কম্পারেবল টু দিস ভ্যালু। ওয়েভ লেন্থটা শুড বি কম্পারেবল টু 1 অ্যাংস্ট্রম। ন্যাচারালি এইরকম ধরনের ওয়েভলেন্থ পাওয়া যায় কোন রে ক্ষেত্রে, এক্স রে ক্ষেত্রে পাওয়া যায়, সেটা আসছি পরে। দি ইন্টারাকশন শুড বি উইক এনাফ, এই যে এক্স রের সাথে ম্যাটারের ইন্টারাকশনটা সেটা উইক হওয়া উচিত, যাতে করে ইনসিডেন্ট ওয়েভটা ক্যান পেনিট্রেট ইন এ কোহেরেন্ট ম্যানার into the crystal and at least for a distance of the order of 1000 ল্যাটিস কনস্ট্যান্টস। মানে রাফলি তোমার 1000 অ্যাংস্ট্রম পর্যন্ত ক্রিস্টালের ভিতরে পেনিট্রেট করতে পারে, সেইটাকে অ্যাসিওর করতে হবে। তবেই কিন্তু আমরা এই কোহেরেন্স যে এটা সেইটাকে মেনটেন করতে পারবো। এক্স রেটা মোস্ট কনভিনিয়েন্ট ওয়েভ, ন্যাচারালি যেমনটা বললাম, যেহেতু আমাদের 1 অ্যাংস্ট্রম অর্ডারের ওয়েভলেন্থ দরকার, তো এক্স রে ইজ দি মোস্ট কনভিনিয়েন্ট ওয়েভ হুইচ ইজ সুইটেবল ফর প্রুভিং সাচ ক্রিস্টাল স্ট্রাকচার। এবার 1 অ্যাংস্ট্রম এর অর্ডারের ওয়েভলেন্থ আমরা অন্যরকম ভাবেও পেয়েছি, খেয়াল করে দেখো। ইউ রিমেম্বার দি ডেভিশন গার্মার এক্সপেরিমেন্ট। হ্যাঁ, ডেভিশন গার্মার এক্সপেরিমেন্ট, যে এক্সপেরিমেন্টে প্রথমবার ম্যাটার ওয়েভস এর এক্সিস্টেন্সকে এস্টাবলিশ করা হয়েছিল এক্সপেরিমেন্টালি। সেখানে দেখো মনো এনার্জেটিক ইলেকট্রন বিম ইউজ করা হয়েছিল। মনো এনার্জেটিক ইলেকট্রন বিম ইউজ করা হয়েছিল। দি ইলেকট্রনস ওয়ার অ্যাক্সিলারেটেড টু এ পোটেনশিয়াল ডিফারেন্স 54 ভোল্ট। মনে পড়ছে? যদি ইলেকট্রন গুলোর এনার্জি এরকম 50 ইলেকট্রন ভোল্ট অর্ডারের হয়, তাহলে তাদের সাথে অ্যাসোসিয়েটেড ডিব্রগলি ওয়েভলেন্থটা উইল বি অ্যারাউন্ড 2 অ্যাংস্ট্রম। তাহলে আমরা এইরকম ইলেকট্রন বিম দিয়েও কিন্তু ক্রিস্টাল স্ট্রাকচারকে প্রোব করতে পারি। যেটা বললাম, আমি কথাটা আবার বলছি, যে ক্রিস্টালোগ্রাফিক স্টাডির ক্ষেত্রে এরকম ধরনের ডিফ্রাকশন টাইপ এক্সপেরিমেন্ট করতে হয়। তো ন্যাচারালি এখানে যে ডিফ্রাকশন টাইপ এক্সপেরিমেন্টটা পারফর্ম করছি, সেখানে যে ওয়েভটা ইউজ করা হবে তার ওয়েভ লেন্থটা শুড বি কম্পারেবল, শুড বি অ্যারাউন্ড 1 অ্যাংস্ট্রম। এই 1 অ্যাংস্ট্রম ওয়েভ লেন্থ একটা ইলেকট্রোম্যাগনেটিক রে এক্স রে থেকে পাওয়া যেতে পারে। এক্স রে দিয়ে ইনফ্যাক্ট বেশিরভাগ ক্রিস্টাল স্ট্রাকচার প্রোভ করা হয়, যেটাকে ইনভিট এক্স আর ডি বলা হয়। এক্স আর ডি, এক্স রে ডিফ্রাকশন টেকনিক, এক্স আর ডি বলা হয়। করা যায় অল্টারনেটিভলি, we can use a beam of electrons or we can use a beam of neutrons, তার সাথে অ্যাসোসিয়েটেড ডিব্রগলি ওয়েভলেন্থ দিয়ে ওই ডিফ্রাকশনটাকে অ্যাসিওর করা যায়। হ্যাঁ, তো ক্রিস্টাল স্ট্রাকচার করতে গিয়ে যদি আমরা ইলেকট্রন বিম ইউজ করি,
তাহলে সেই ইলেকট্রন বিমের এনার্জি এইরকম 100 ইলেকট্রন ভোল্ট অর্ডারের হওয়া উচিত। অন দি আদার হ্যান্ড আমরা যদি নিউট্রন বিম ইউজ করি তাহলে তার এনার্জিটা শুড বি অফ দি অর্ডার অফ 0.1 ইলেকট্রন ভোল্ট। ওকে, এবং তবেই কিন্তু ল্যামডাটা 1 এক্সট্রা হবে। The X-ray diffraction technique was first suggested by von Lau in 1912 and it was soon developed by W. H. Bragg and W. L. Bragg. তোমরা কি নাম শুনেছো এই W. H. Bragg আর W. L. Bragg এর কোন কনটেক্সটে নাম শুনেছো? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো, স্যার ওই ব্র্যাগ স্পেকট্রোমিটার। হ্যাঁ স্যার। কোথায় কোথায় শুনেছো বলো? খুব ফেমাস দুটো নাম বলো, কে কোথায় শুনেছো? কি তমগ্ন বলছো? স্যার ওই ব্র্যাগ স্পেকট্রোমিটারে শুনেছি। হ্যাঁ, আর আর খুব খুব ফেমাস দুটো নাম, আরেকজন কেউ বললে? হ্যালো, আমি হ্যাঁ বলো, কি কনটেক্সটে শুনেছো? ব্র্যাগস ল মানে এটাই শুনেছিলাম আর কি। ব্র্যাগস ল এর কনটেক্সটেই শুনেছো। ওকে ওকে। হ্যাঁ। এই এই যে ব্র্যাগ, ডব্লিউ এইচ ব্র্যাগ এবং ডব্লিউ এল ব্র্যাগ এরা পিতা পুত্র। ডব্লিউ এইচ ব্র্যাগ এবং ডব্লিউ এল ব্র্যাগ এরা পিতা পুত্র এবং এরা দুজন একসাথে 1915 সালে নোবেল প্রাইজ পেয়েছিলেন ফিজিক্সে। কেমন? ডব্লিউ এইচ ব্র্যাগ এবং ডব্লিউ এল ব্র্যাগ, ফাদার অ্যান্ড সান, obtained jointly Nobel Prize in Physics in 1915। আর এইরকম কোন এর কথা জানো, পিতা পুত্রের কথা জানো যারা নোবেল প্রাইজ পেয়েছিলেন? আর এইরকম কোন জানো কিছু? জে জে থমসনের নাম শুনেছো? জে জে থমসন নাম শুনেছো? হ্যাঁ স্যার। জে জে থমসন নোবেল প্রাইজ পেয়েছিলেন কিসের জন্য? কিসের জন্য বাদ দাও, জে জে থমসন নামটা কিসে শুনেছো, কোন কনটেক্সটে শুনেছো? স্যার অ্যাটমিক স্ট্রাকচার। অ্যাটমিক স্ট্রাকচার, ইলেকট্রন ইলেকট্রন ডিসকভারি, হ্যাঁ, ইলেকট্রন। থমসন এক্সপেরিমেন্ট, সেই কনটেক্সটে শুনেছো। এবং তার ছেলের নাম জানো? জিপি জিপি থমসন। জিপি থমসনের নাম শুনেছো কোন কনটেক্সটে? থমসন এক্সপেরিমেন্ট, দেখবে যারা এশিয়ান ঘোষালের কোয়ান্টাম মেকানিক্স এর বইটা পড়েছো সেখানে থমসন এক্সপেরিমেন্ট ম্যাটার ওয়েভস এর কনটেক্সটে একটা এক্সপেরিমেন্ট ছিল। ওই ডেভিশন গার্বার এক্সপেরিমেন্টের পরে আরো একটা এক্সপেরিমেন্ট ছিল থমসন এক্সপেরিমেন্ট। তো জে জে থমসন এবং জিপি থমসন এরাও পিতা পুত্র যারা নোবেল প্রাইজ পেয়েছিলেন, কিন্তু একই ইয়ারে নয় এবং একই টপিকে নয়। একই ইয়ারে নয়, একই টপিকে নয়। হ্যাঁ, তেমনি একই রকম ভাবে নিলস বোর এবং তার পুত্র অ্যাগেন বোর, এরা দুজন নোবেল প্রাইজ পেয়েছিলেন, কিন্তু একই টপিক বা একই ইয়ারে নয়। এই ডাব্লিউ এইচ ব্র্যাগ এবং ডাব্লিউ এল ব্র্যাগ ফিজিক্সের একমাত্র এ, যারা একই টপিকে একই ইয়ারে নোবেল প্রাইজ পেয়েছিলেন। এই কনটেক্সটেই আমি জিনিসটাকে বলতে চাইছিলাম আর কি। যাই হোক, তো একটা সিগনিফিকেন্ট কন্ট্রিবিউশন বুঝতে পারছো এনাদের। So let us continue. When an atom is exposed to an electromagnetic radiation, like say X radiation, the atomic electrons are accelerated and they radiate at frequency of the incident radiation in all direction, যেটাকে বেসিক্যালি আমরা ইলাস্টিক স্ক্যাটারিং বলে থাকি। কোন একটা অ্যাটমকে যদি আমরা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনে এক্সপোজ করি, সেই অ্যাটমের মধ্যে যে ইলেকট্রন গুলো রয়েছে তারা কি ইনসিডেন্ট ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের ইলেকট্রিক ফিল্ড দ্বারা অ্যাক্টেড আপন হবে এবং এই ইলেকট্রন গুলো উইল বি অ্যাক্সিলারেটেড। অ্যাটমিক ইলেকট্রন গুলো অ্যাক্সিলারেটেড হবে। আমরা জানি এনি অ্যাক্সিলারেটেড ইলেকট্রন রেডিয়েটস। তো এক্ষেত্রে এই ধরনের ইলাস্টিক স্ক্যাটারিং হয়ে থাকে। দি ইলেকট্রনস আর অ্যাক্সিলারেটেড and they radiate at the frequency of the incident radiation in all direction, এটাকে ইলাস্টিক স্ক্যাটারিং বলা হয়। ওকে, সুপারপজিশন অফ দি ওয়েভস, এই যে বিভিন্ন ইলেকট্রন গুলো করছে স্ক্যাটার করছে ডিফারেন্ট ডিরেকশনে, সেই স্ক্যাটার্ড ওয়েভ গুলোর সুপারপজিশন হতে পারে। The superposition of waves scattered by individual atoms in a crystal results in the ordinary reflection.
অর্ডিনারি রিফ্লেকশন বলতে এই জিনিসটা কি বোঝাচ্ছে আর ইন্ডিভিজুয়াল অ্যাটম, তুমি যখন ক্রিস্টালের উপর একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ফেলেছো, প্রত্যেকটা অ্যাটমের যে ইলেকট্রন তারা কি রেডিয়েট করছে ইন অল ডিরেকশন, সেই সমস্ত ওয়েভ গুলো সুপারপোজ করছে, তাতে করে আমরা অর্ডিনারি রিফ্লেকশন পাবো। এখন যদি এই ওয়েভলেন্থ অফ দি ইনসিডেন্ট রেডিয়েশনটা কম্পারেবল হয় বা স্মলার হয় দেন দি ল্যাটিস কনস্ট্যান্ট, উই উইল হ্যাভ ডিফ্লেকশন অফ দি ইনসিডেন্ট বিম আন্ডার সার্টেন কন্ডিশন। কথাগুলো একদম তোমার এর বইটা থেকে নেওয়া হয়েছে, কিটেলের বইটা থেকে নেওয়া হয়েছে। এই পার্টটা কিটেলটা থেকে করতে পারো আর কি। The wavelength of incident radiation is comparable with or smaller than the lattice constant. In that case, we will have the deflection of the incident beam under certain condition. At the optical frequency, roughly 10 to the power 15 Hz, এই ফ্রিকোয়েন্সিতে ন্যাচারালি বুঝতে পারছো যে ওয়েভলেন্থটা যথেষ্ট বড়, অর্থাৎ এই যে কন্ডিশনটা, এই কন্ডিশনটাকে ম্যাচ করছে না, সেই ক্ষেত্রে তাহলে আমরা অর্ডিনারি রিফ্লেকশন পাবো। হ্যাঁ, অনলি রিফ্লেকশন বা অর্ডিনারি রিফ্লেকশন অকার্স, বাট অ্যাট এক্সট্রা ফ্রিকোয়েন্সি ক্ষেত্রে কিরকম হয়, 10 to the power 18 হার্জ, এক্সট্রা ফ্রিকোয়েন্সি 10 to the power 18 হার্জ, ওয়েভলেন্থটা ইজ অ্যারাউন্ড 1 angstrom. In that case, diffraction becomes important. At the optical frequency, কোনো ক্রিস্টালের উপর যদি আমরা অপটিক্যাল ফ্রিকোয়েন্সি ফেলি, সেক্ষেত্রে অর্ডিনারি রিফ্লেকশন এইগুলো অকার করে। অন দি আদার হ্যান্ড, যদি এই ক্রিস্টালের উপর কোনো এক্সরে ইনসিডেন্ট করা হয়, সেক্ষেত্রে ডিফ্লেকশন ফিনোমেননটা বিকামস ইম্পর্টেন্ট। এখানে স্কিমেটিক্যালি জিনিসটাকে বোঝানো হয়েছে। এই যে যেটা দেখতে পাচ্ছ, এইগুলো বেসিক্যালি ইনসিডেন্ট প্লেন ওয়েভ ফ্রন্ট, এইগুলো ইনসিডেন্ট প্লেন ওয়েভ ফ্রন্ট। এবার এখানে যে ল্যাটিস পয়েন্ট গুলো রয়েছে, সেই ল্যাটিস পয়েন্ট মানে কি বেসিক্যালি অ্যাটম, তাই না? ইন রিয়েলিটি যদি বলো, এইগুলো কি এক একটা অ্যাটম রয়েছে, এই অ্যাটমের মধ্যে ইলেকট্রন গুলো অ্যাক্টেড আপন হচ্ছে, অ্যাটমের মধ্যে ইলেকট্রন গুলো অ্যাক্সিলারেটেড হচ্ছে বাই দি ইলেকট্রিক ফিল্ড অফ দি।